জয়দীপ্ত, প্রথম দিন আমরা কত দূর আলোচনা করেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, ওই রঘুনাথ সিংহদেব ঔরঙ্গজেবের বিরুদ্ধে গিয়ে সঙ্গীতকে মল্লভূমে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তারপর তিনি দিল্লির সুপ্রসিদ্ধ ধ্রুপদ শিল্পী বাহাদুর শাহকে মল্লভূমে আনিয়া মল্লভূমকে এক সঙ্গীত তীর্থে পরিণত করেছিলেন। আর বাংলার নবাব ঢাকার ইব্রাহিম খান বাংলা বাঁচাতে বিফল হয়েছিলেন। আর তাই বাংলাকে বাঁচানোর জন্য দিল্লির সম্রাট আলমগীরের কাছে সম্রাট ইব্রাহিম খান আর্জি জানিয়েছিলেন। হ্যাঁ ঠিক, তাহলে আজ আমরা তার পরবর্তী অংশ আলোচনা শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করা যাক। এইদিকে বাংলার নবাব ইব্রাহিম খান ও দিল্লির নবাব আলমগীরকে পরাজিত করে রহিম খান ও নিহত শোভা সিং কনিষ্ঠ হেমন্ত সিংয়ের মিলিত বাহিনীর মনোবল ও অহংকার অত্যাধিক হয়ে ওঠে। তারপর এখন থেকে আমরা দুজন মিলিতভাবে সমগ্র বাংলাকে শাসন করব। বাংলার নবাব ইব্রাহিম খানের বাহিনীও আমাদের কাছে পরাজিত। আর দিল্লির নবাব আলমগীরের বাহিনীও আমাদের সামনে নতমস্তক হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা অপরাজেয়। আর এখন শুধু বাংলার মূল শক্তি মল্লভূমের রাজা রঘুনাথ সিংহদেবকে পরাজিত করলেই কেল্লা ফতে। আর সমগ্র বাংলায় শুধু আমাদেরই জয়ধ্বজা উড়বে। মহারাজ রঘুনাথ সিংহদেবের জয় হোক। সাধু সাধু। মহারাজ, রহিম খান ও শোভা সিং কনিষ্ঠ হেমন্ত সিং এর মিলিত বাহিনী প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে। তারা বাংলার নবাব ইব্রাহিম খানের সেনাপতিদের ও দিল্লির নবাব আলমগীরের পৌত্র আজিম উস শানকেও পিছু হটতে বাধ্য করেছে। এখন তারা বাংলার মূল শক্তি মল্লভূমকে পরাস্ত করে সমগ্র বাংলাতে তাদের বিজয়ের ধ্বজা ওড়াতে চাইছে। আমি সব লক্ষ্য রেখে চলেছি, শুধু সময়ের অপেক্ষা করুন, সব ব্যবস্থা হবে। যথাজ্ঞা মহারাজ। চলুন আমরা এবার মল্লভূম আক্রমণ করে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহদেবকে পরাজিত করে বাংলা জয়ের স্বপ্ন আমরা সম্পূর্ণ করি। হ্যাঁ, আর কোনরূপ বিলম্ব না করে এখনই আক্রমণ শুরু করা যাক। কি সবাই তৈরি তো? কিন্তু সেই আশা তাদের পূর্ণ হয় না। মহারাজা রঘুনাথ সিংহদেব ছিলেন যেমন শৌর্যশালী, রণনীতির দিক দিয়েও ছিলেন তেমনই দক্ষ। তার প্রচণ্ড আক্রমণের বেগ সহ্য না করতে পেরে ছিন্ন ভিন্ন হয়ে যায় রহিম খানের বাহিনী। চেত বড়দা পরিণত হয় ধ্বংসস্তূপে। আর নায়ক রহিম খান ও শোভা সিং কনিষ্ঠ হেমন্ত সিং পলায়ন করে আত্মরক্ষা করে। চারিদিকে ছড়িয়ে পড়ে রঘুনাথ সিংহদেবের বীরত্বের খ্যাতি। নবাব ইব্রাহিম খান তাকে ধন্যবাদ দেন, আর সম্রাট আলমগীরও তার ভূয়সী প্রশংসা করেন। আর বিদ্রোহীদের পতন হওয়ায় বাংলার অধিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মহারাজা রঘুনাথ সিংহদেব চেত বড়দার বিপুল ধনরত্ন, দক্ষিণাবর্ত শঙ্খ, বিশালক্ষী দেবীর স্বর্ণ প্রতিমা, কামান, বন্দুক, সেখানকার যাবতীয় অস্ত্র সব কিছু নিয়ে আসেন মল্লভূমে। আর সঙ্গে আসেন চেত বড়দার রাজকন্যা চন্দ্রপ্রভা। মহারাজ, আমরা যুদ্ধে জয়লাভ করেছি এবং যুদ্ধ জয়ের পর ফিরে আসার সময় চেত বড়দার রাজকন্যা চন্দ্রপ্রভা দেবীকে সসম্মানে মল্লভূমে আনিয়া আপনার সামনে পেশ করিলাম। আচ্ছা, আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। মল্লভূমে আপনাকে স্বাগতম। আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মল্লভূমে আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত। মন্ত্রী, যথাজ্ঞা মহারাজ। আমি ঘোষণা করছি, যদি চন্দ্রপ্রভা দেবীর অনুমতি থাকে তবে আমি চন্দ্রপ্রভা দেবীকে মল্লভূমের মহারানী হিসাবে দেখতে চাই। মহারাজ, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মন্ত্রী, সমগ্র মল্লভূমবাসীকে জানিয়ে দাও যে
আজ থেকে মল্লভূমের মহারানী হলেন চন্দ্রপ্রভা দেবী। আর আমাদের বিবাহ উপলক্ষে সমগ্র মল্লভূমবাসীর নৈশ ভোজনের ব্যবস্থা করা হোক। সাধু সাধু। তারপর মহা সমারোহে রঘুনাথ সিংহদেবের বিবাহ সম্পন্ন হওয়ার পর সমগ্র মল্লভূমে আনন্দের প্লাবন বইতে থাকে। তারপর মন্ত্রী, যথা আজ্ঞা মহারাজ। যুদ্ধ জয়ের পর কিছু সেনা সামন্তকে চেত বরোদায় রেখে দেবার ব্যবস্থা করুন। হ্যাঁ, রহিম খান ও হেমন্ত সিং প্রভৃতি বিদ্রোহীদেরকে বন্দি না করা পর্যন্ত তারা যেন ফিরে না আসে। আমার রহিম খান ও হেমন্ত সিংকে যেভাবেই হোক, জীবন্ত বা মৃত, বন্দি চাই চাই। যথা আজ্ঞা মহারাজ। যুদ্ধ জয়ের কিছুদিন পর রঘুনাথ সিংহদেব সমস্ত সেনা সামন্তদের চেত বরোদা থেকে মল্লভূমে ফিরিয়ে নিয়ে আসেন। তারপর মন্ত্রী, যথা আজ্ঞা মহারাজ। যুদ্ধ জয়ের পর চেত বরোদার রহিম খান ও হেমন্ত সিংয়ের কি সংবাদ? ক্ষমা করবেন মহারাজ, যুদ্ধক্ষেত্রে আমাদের সৈন্যর হাতে রহিম খান নিহত। সে কি? তাহলে হেমন্ত সিংয়ের কি সংবাদ? ক্ষমা করবেন মহারাজ, হেমন্ত সিং পুনরায় পলাতক। ওহো, তাই নাকি? তাহলে আমাদের সৈন্য সামন্তদেরকে চেত বরোদা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। যথা আজ্ঞা মহারাজ, আজই চেত বরোদা থেকে আমাদের সৈন্য সামন্তদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। যুদ্ধ জয়ের কিছুদিন পর রঘুনাথ সিংহদেব সমস্ত সেনা সামন্তদের চেত বরোদা থেকে মল্লভূমে ফিরিয়ে নিয়ে আসেন। তারপর মহারাজ রঘুনাথ সিংহদেবের জয় হোক। মহারাজ, আমরা চেত বরোদা থেকে সমস্ত সৈন্য সামন্তরা মল্লভূমে ফিরিয়ে আসিয়াছি। আর চেত বরোদা থেকে ফিরে আসার সময় নিহত রহিম খানের সঙ্গীত নিপুণা রূপসী বেগম সাহেবা লালবাইকে সসম্মানে মল্লভূমে লইয়া আসিয়াছি আপনাকে উপহার স্বরূপ দেওয়ার জন্য। হ্যাঁ, নিহত রহিম খানের বেগম সাহেবা লালবাই কোথায় তিনি? মন্ত্রী, ওনাকে এখনই আমার সামনে হাজির করা হোক। যথা আজ্ঞা মহারাজ। না না, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। বুঝতে পারছি। মহারাজ ক্ষমা করবেন, নিহত রহিম খান মল্লভূম আক্রমণ করেছিল, আর তার অত্যাচারে সমগ্র বাংলা অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর তার বেগম সাহেবাকে কিভাবে মল্লভূমে স্থান দেওয়া যায়, আর এর ফলে সমগ্র মল্লভূমের ধার্মিক প্রজারা ক্ষিপ্ত হয়ে উঠবে, আর ক্ষিপ্ত প্রজাদের সামলানো মুশকিল হয়ে পড়বে। হ্যাঁ মন্ত্রী, আপনি একদম ঠিক বলেছেন। লালবাইকে কখনোই মল্লভূমের মাটিতে স্থান দেওয়া যাবে না। মহারাজ, আমি সম্ভ্রম হানির ভয়ে ভীত সন্ত্রস্ত, আমাকে রক্ষা করুন। তাহলে মহারাজ, এই মতো অবস্থায় আমি কোথায় যাব? আমি ভীত সন্ত্রস্ত ও চিন্তিত। শান্ত হন সবাই। আর আপনার এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই লালবাই। আমি আপনাকে আশ্বস্ত করছি যে মল্লভূমের মাটিতে আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত। মন্ত্রী, যথা আজ্ঞা মহারাজ। এই গড়ের বাহিরে লালবাইয়ের থাকার জন্য এক মহল তৈরি করার আদেশ দিলাম। আর সেই মহলের নাম হবে নতুন মহল, আর সেটাই হবে লালবাইয়ের বাসস্থান। আর আমি প্রত্যেক দিন লালবাইয়ের সুমধুর কণ্ঠে সঙ্গীত শুনতে চাই। এ আমার পরম সৌভাগ্য মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জয় হোক। আর এভাবেই লোকচক্ষুর অগোচরে মল্লভূমের বুকে রোপিত হয় তার সর্বনাশের বিষবৃক্ষ। সঙ্গীতপ্রিয় রাজা গান শোনার জন্য প্রতিদিনই যেতে থাকেন লালবাইয়ের বাসভবন নতুন মহলে। আর সেই সুযোগে নিজের অপরূপ রূপ ও সঙ্গীতে মুগ্ধ করে মহারাজা রঘুনাথ সিংহদেবকে গ্রাস করার চেষ্টা করতে থাকে তার গুণমুগ্ধা লালবাই।